হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের কাছে আর একটা গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পটি খুবই ভালো হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে শুরু করা যাক। আমার নাম মিতা। আমি 2-7 বছর বয়স পার করে ফেলেছি, কিন্তু আমার মা আমার বিয়ে দিচ্ছিল না। আমাদের বাড়িতে শুধু আমি আর মা দুজনেই থাকি। আমি একটা চাকরি করি। মা বলতো, যদি তোর বিয়ে দিয়ে দিই তাহলে এই বাড়িতে টাকা আসবে কোথা থেকে। অনেক বাড়িতেই এমন হয়, কোনো মেয়ে যদি ভুলেও উপার্জন শুরু করে, বিশেষ করে যদি সে বাড়ির একমাত্র রোজগারে হয়, তাহলে তার বিয়ে আর হয় না। কিন্তু আমার বয়স বাড়ছিলেই আর আমার চেহারাও বয়সের ছাপ বহন করছিল। আমি মাকে বলতাম, বিয়ের পরেও আমি তোমাকে টাকা পাঠিয়ে যাব। কিন্তু মা এটা মানতেন না। তিনি বলতেন, বিয়ের পর তুই বদলে যাবি আর আমি এই বাড়িতে পড়ে মরব। তুই খোঁজও নিবি না। মা বলতেন, তুই বড় বেশরম মেয়ের যদি স্বামী জুটে যায়, তুই তার সঙ্গে এমন মিশে যাবি যে মায়ের দিকে ফিরেও তাকাবি না। জানি না মা আমার মধ্যে কিসের বেশরমি দেখেছিলেন। বিয়ে করা তো প্রত্যেক মানুষের অধিকার। ভগবান সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পশু হোক কিংবা পাখি, সবারই জোড়া বানিয়েছেন। মানুষও তেমনি জোড়ায় জোড়ায় থাকতে পারে। যাদের বিয়ে হয় না তাদের কি জীবন বলে কিছু থাকে? আমার মা নিজেও তো বিয়ে করেছিলেন। কিন্তু আমার দোষ এটা ছিল না যে মা আমাকে বেশরম ভেবে বিয়ে দিচ্ছিলেন না। আমার দোষ ছিল আমি এই বাড়িতে টাকা এনে দিচ্ছিলাম। আর এই দোষ আমি ঘোচাতেও পারছিলাম না। তাই মা স্বার্থপরের মতো আমার বিয়ে দিতে চাননি। কিন্তু আমাকেও তো কিছু করতে হবে। আমিও তো একজন মানুষ, একজন নারী। আমার মধ্যেও তো অনুভূতি আছে। এখন সেই অনুভূতিগুলো আমাকে কষ্ট দিতে শুরু করেছিল। আমার আবেগ আমার উপর ভর করত। বিশেষ করে রাতের বেলায় আমার বয়সের যত মেয়ে ছিল তাদের তো সবার বিয়ে হয়ে গেছে। এমনকি তাদের ঘরে একটা দুটো বাচ্চাও হয়ে গেছে, আর আমি এখানে এখনো এভাবে বসে আছি। আমি তাদের কাছেও যেতাম না, কারণ তারা তাদের বিবাহিত জীবনের এমন সব গল্প আর কথা শোনা যে আমার মন আরও বেশি উতলা হয়ে উঠত। মা বলতো, তোর বাবাও আমাদের ফেলে চলে গেছে, কিন্তু আজ অবধি তিনি বলেননি কেন তিনি আমাদের ফেলে গেছেন। নিশ্চয়ই কোনো কারণ ছিল। আমি খুব বেশি সুন্দরী ছিলাম না। আমার চেহারাও মোটামুটি ছিল। আমার মনে হয় বোধহয় আমার বাবা মায়ের জন্য অন্য কোনো নারীর কাছে চলে গেছেন। মা কখনো বলেননি যে আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন, শুধু বলতেন তিনি আমাদের ফেলে চলে গেছেন। আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম। ওরা খুব বেশি টাকা দিত না। গ্রীষ্মের ছুটি চলছিল, তাই আমি বাড়িতেই ছিল। বাড়িতে বসে কাপড় সেলাই করে ছুটির সময় আমার যে ক্ষতি হচ্ছিল সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আমি মায়ের মতো খুব বেশি রূপসী ছিলাম না। একদিন আমি বাড়িতে একা ছিলাম, কেউ ছিল না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি আমার ঘরে বসেছিলাম। মা পাড়ার কোনো মহিলার বাড়ি গিয়েছিলেন। আমাকে বলে গিয়েছিলেন। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, মা পাড়ার অনেক মহিলার সঙ্গে বন্ধুত্ব করে রেখেছিলেন। কখনো কারো বাড়ি গিয়ে সময় কাটিয়ে আসতেন। দুজন মানুষ এক বাড়িতে থাকলে কতটুকু আর কথা বলা যায়। তাই উনি বাইরে চলে যেত। কিন্তু আমাকে কোথাও যেতে দিতেন না, কারণ একবার আমি আমার এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, আর সে তার ভাইয়ের জন্য আমার বিয়ের প্রস্তাব চেয়েছিল। সেই দিন থেকে মা আমাকে কোথাও যেতে দিতেন না। এখন আমিও আর যাই না, কারণ যেখানেই যাই লোকে প্রথমেই আমার বিয়ের প্রশ্ন তুলত। চুলায় দুধ রেখেছিলাম, দেখতে বলেছিলেন, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। দরজায় কড়া নাড়ার শব্দে দেখি দুধ তো ফুটছে। আমাদের বাড়িতে গ্যাস ছিল না, আমরা গ্রামে থাকি, কাঠ জ্বালিয়ে রান্না করি। তাড়াতাড়ি দুধ নামাতে গিয়ে আমার হাত পুড়ে গেল আর দুধ আমার পায়ে পড়ে গেল। এমন সময় কড়া নাড়ার শব্দ হলো। যিনি কড়া নেড়েছিলেন তিনি আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো। আমি খুব জোরে চিৎকার করেছিলাম। বোধহয় তিনি ভেবেছিলেন কেউ বিপদে পড়েছে, তাই তিনি সোজা ভেতরে চলে এলেন আর আমাকে সাহায্য করতে এগিয়ে এলেন। আমার খুব কষ্ট হচ্ছিল তখন। আমার কারো না কারো সাহায্যের দরকার ছিল। আমি উঠতে পারছিলাম না। তিনি আমাকে তুলে ঘরে নিয়ে এলো আর আমার পায়ে ঠান্ডা জল দিল। এতে আমার অনেকটা আরাম হলো, কিন্তু যখন তাকিয়ে দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম। তিনি আর কেউ নন, একজন ভিখারি ছিলেন। তবে তাকে ভিখারি বলা ঠিক হবে না। তার চেহারা, চোখ, মুখ খুব সুন্দর ছিল। তার গঠনও বেশ ভালো ছিল, শুধু একটু কালো আর ময়লা দেখাচ্ছিল।
এছাড়া আর কোনো সমস্যা ছিল না। সব গরিব মানুষ তো আর কুৎসিত হয় না, যেমন সব ধনী মানুষ সুন্দর হয় না। কিছু মানুষ এমন থাকে যারা গরিব হলেও তাদের দেখলে মনে হয় যদি তাদের মুখ হাত ধুয়ে ভালো জামা কাপড় পরানো যায় তাহলে তারা কোনো হিরোর থেকে কম দেখাবে না। এই লোকটাও তেমনি ছিল। তিনি আমাকে সাহায্য করলেন। আমি হঠাৎ আমার হাত পিছনে সরিয়ে নিলাম, বললাম, তোমার এত সাহস কি করে হলো ভেতরে আসার, তুমি আমাকে হাত দিলে কি? তিনি বললেন, আমি তো এখানে ভিক্ষা করতে এসেছিলাম, তোমার চিৎকার শুনে সাহায্য করতে চলে এলাম। ভালো করার তো এখন আর যুগ নেই। যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দাও। আমি বোধহয় একটু বেশিই বলে ফেলেছিলাম, কিন্তু তিনি আমাকে সাহায্য করেছিলেন। যদি তিনি আমাকে তুলতে না আসতেন তাহলে আমি সেখানেই পড়ে থাকতাম, কারণ আমার পা পুড়ে গিয়েছিল, উঠতে পারছিলাম না। আমি তাকে বললাম, আমাকে মাফ করে দাও, আমি রাগের মাথায় বলে ফেলেছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি ভিক্ষা করছো কেন? তোমার কি খিদে পেয়েছে? তিনি বললেন, আমার খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিছু খাইনি। আমি বললাম, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি একটা ব্যাগে 2টো রুটি আর একটু তরকারি ডিব্বায় ভরে তাকে দিয়ে দিলাম। তিনি আমাকে অনেক দোয়া দিলেন আর বললেন, আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এত নরমভাবে কথা বলেনি। যখন থেকে ভিখারি হয়েছি লোকের এমন এমন কথা আর আচরণ দেখেছি যে মানুষের উপর থেকে ভরসা উঠে গেছে। তখন আমার বুঝতে অসুবিধা হলো তিনি কেন বললেন যে তিনি ভিখারি হয়েছেন। তিনি তো ভিখারি ছিলেন, হয়তো কোনো ভিখারির সন্তান। তার বাবাও ভিখারি ছিলেন, তাই তিনি এই কাজ করেন। আমি বললাম, কিছু হয়নি, তুমি তো আমার এত খেয়াল রেখেছে। তিনি বললেন, হ্যাঁ, তোমার মতো এত সুন্দর মেয়েকে বিপদে ফেলে কি করে যেতে পারতাম? তুমি সত্যিই খুব সুন্দর আর তোমার পা তো সবচেয়ে সুন্দর, কিন্তু দুঃখের বিষয় তোমার পা পুড়ে গেছে। এর আগে কেউ কখনো আমার এভাবে প্রশংসা করেনি। যখন আমি যৌবনের দৌড় গোড়ায় ছিলাম তখন কিছু লোক আমার দিকে তাকাতো, কিন্তু এভাবে কেউ পায়ের প্রশংসা করে না, কারণ পা আমাদের শরীরের এমন একটা অংশ যা সবার সুন্দর হয় না। তিনি কথার ফাঁকে আমার প্রশংসা করে দিলেন। তার প্রশংসা আমার খুব ভালো লাগলো। তিনি বললেন, আমার সঙ্গে একজন বুড়ো ভিখারি ভিক্ষা করে, সে মাঝে মধ্যে একটা মলম বেচে, আমি তোমার জন্য সেটা নিয়ে আসব, জ্বলে পোড়া ক্ষতের উপর লাগালে তার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি কাল ঠিক এই সময় আসবে, কারণ এই সময়ে আমার মা বাড়িতে থাকেন না। আর যদি মা আমাকে তোমার সঙ্গে দেখে ফেলেন তাহলে তোমাকে বকবেন আর আমাকেও বকা পড়বে। তিনি বললেন, আমার নাম সুমন। আমিও আমার নাম বললাম। তিনি বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য কোনো সমস্যার কারণ হব না। তার কথাবার্তায় মোটেও ভিখারির মতো মনে হচ্ছিল না। কত আরামে, নম্রভাবে আর সুন্দরভাবে কথা বলছিলেন। তার কথা বলার ধারণ এমন ছিল যেন কোনো খানদানি লোক, খানদানি না হলেও অন্তত পড়াশোনা করা মনে হচ্ছিল। কিন্তু কোথায় পড়াশোনা করেছেন তিনি, শুধু তার কথা বলার ধারণই এমন ছিল। পরের দিন তিনি ঠিক এই সময় এলেন আর আমার জন্য মলম আর ওষুধ নিয়ে এলেন। বললেন, আমি নিজেই তোমার ক্ষতের উপর মলম লাগিয়ে দেই। জানি না কেন আমার ওই লোকটার সঙ্গে খুব একটা আপন ভাব অনুভব হচ্ছিল। তিনি আমার কত খেয়াল রাখছিলেন। তিনি একজন ভিখারি ছিলেন, লোকের কাছে টাকা চাইতেন, কেউ কেউ তাকে টাকা দিত না। ভিখারিদের তো মানুষের উপর ভরসা উঠে যায়, লোকে তাদের কুকুরের মতো তাড়িয়ে দেয়। কিন্তু এই লোকটি আমার জন্য আবার এলেন, ওষুধ নিয়ে এলেন আর নিজের হাতে আমার পায়ে ওষুধ লাগিয়ে দিলেন। সম্ভবত প্রথমবার কেউ আমার এভাবে খেয়াল রেখেছিল। আমি এটা নিয়ে ভাবছিলাম না যে যিনি আমার প্রতি মানবিকতা দেখাচ্ছেন, আমার খেয়াল রাখছেন, তিনি কে। যদি আমার কোনো বান্ধবী এই কথা জানত আর আমি তাকে বলতাম, তাহলে সে বলতো, এই বয়সে তুই কি পাগল হয়ে গেলি? তুই কি বোঝাতে চাইছিস? আমি 2-7 বছর হতে চলেছি, কিন্তু আমার মাথায় এই কথা আসছিল না। আমরা একটু আজটু কথাও বললাম, আমি তাকেও খাবার খাওয়ালাম, এমনকি আমার নিজের খাবার তাকে দিয়ে দিলাম, কিন্তু তাকে এটা বলিনি। এখন তিনি প্রতিদিন আমার কাছে আসতে লাগলেন। আমাদের বন্ধুত্ব হয়ে গেল। আমরা কি বন্ধুত্ব করতে দিয়েছিলাম? ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে? আমার মনে হয় না তার মনে এমন কিছু ছিল, আমার মনেও ছিল না। তিনি আমাকে সাহায্য করেছিলেন। এভাবে আমরা প্রতিদিন দেখা করতে লাগলাম। তিনি চলে আসতেন, আমি তার জন্য আগে থেকেই খাবার বের করে রাখতাম আর তাকে খাওয়াতাম। যদি নিজের জন্য কিছু ভালো রান্না করতাম তাহলে তাকেও দিয়ে দিতাম, কিন্তু যদি মা বাড়িতে না থাকতেন, কারো বাড়ি গিয়ে থাকতেন, তাহলে আমি তাকে বাড়িতে ডেকে নিতাম। আমরা অনেক কথা বলতাম আর একসঙ্গে খাবারও খেতাম। আমি তাকে আমার বাবার কিছু পুরনো জামা কাপড় দিয়েছিলাম, বললাম, নতুন জামা কাপড় পরে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তিনি বললেন, আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমাকে ভিক্ষা দেবে কে?
আমি বললাম, এটা কি কথা? তুমি কি ভাবো লোকে তোমাকে ময়লা রাখার জন্য টাকা দেয়? এই কথায় আমরা দুজনেই হেসে উঠলাম। কখনো কখনো কথা বলতে বলতে তার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসতো যা শুনে আমি অবাক হয়ে যেতাম। আমি বললাম, তুমি এসব জিনিস সম্পর্কে কি করে জানলে? তিনি বললেন, আমি অনেক জায়গায় ঘুরি। কোথাও কেউ বসে থাকলে আমি পেছনে গিয়ে বসে পড়ি আর তাদের কথা শুনি, তাই আমার জ্ঞান অনেক। মানে তার কাছে অনেক জ্ঞান ছিল, অনেক তথ্য ছিল। আমাদের বন্ধুত্ব গভীর হয়ে গেল আর একদিন এই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হলো। তিনি বললেন, তোমার এখনো বিয়ে হলো না কেন? তুমি তো বেশ বুদ্ধিমতী মনে হও। আমি বললাম, আমি আগামী বছর 2-7 বছরের হয়ে যাব, কিন্তু জানি না কেন আমার মা আমার বিয়ে দিচ্ছেন না। তিনি বলেন, পুরুষরা বিশ্বাসঘাতক হয়, তারা ফেলে চলে যায়, তাই তিনি আমার বিয়ে দিতে চান না। কারণ মা বলে দিয়েছেন, বিয়ের কথা মন থেকে বের করে ফেল। এটা ভেবো না যে আজ না হলে কাল তোর মা তোর বিয়ে দেবে। আমি তোর বিয়ে দিতে চাই না, আর আমার মায়ের কাছে বিয়ের জন্য টাকাও নেই। যৌতুকের একটা তিনও এখনো তৈরি হয়নি, তাহলে যৌতুক ছাড়া বিয়ে কি করে হবে? তুমিই ভাবো, আজকাল লোকে এত খারাপ যে যৌতুক ছাড়া মেয়ে নেয় না। তিনি বললেন, কিছু লোক আছে যাদের যৌতুকের প্রতি আগ্রহ নেই। আমি বললাম, এমন লোক কোথায় পাওয়া যায়? তিনি বললেন, এমন একজন লোক তোমার সামনে বসে আছে। আমি বললাম, কিন্তু তুমি তো ভিখারি, তোমার সঙ্গে বিয়ে করতে আমার মা কখনো রাজি হবেন না। তিনি বললেন, যদি তুমি ভালোবাসো তাহলে আমার সঙ্গে বিয়ে করো। আমরা ভালোবাসার কথা বলছিলাম, তবে এমন নয় যে আমরা একে অপরের ছাড়া বাঁচতে পারবো না। তিনি শুধু বলেছিলেন, তুমি আমার ভালো লাগো। আমি বলেছিলাম, তুমিও ভালো, কিন্তু আমি একজন ভিখারির সঙ্গে বিয়ে কি করে করব? যদি আমার মা রাজি হতেন, তাও কি এটা ভালো সিদ্ধান্ত হতো? এমন কে করে? তিনি বললেন, কি ভাবছে? আমার কথা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কখনো আফসোস করতে হবে না। আমার উপর ভরসা করো। তিনি কি করে বলতে পারেন যে আমাকে আফসোস করতে হবে না? স্পষ্টই আমাকে আফসোস করতে হতো। তিনি ভিখারি ছিলেন, সারা জীবন ভিক্ষে করতেন, তিনি নিজের সংসার চালাতে পারতেন না। আমি তার কথার কোনো উত্তর দিলাম না, আর তিনিও সেখান থেকে চলে গেলেন। বললেন, তোমার নির্ভতাকে অস্বীকৃতি ভেবে আমি চলে যাচ্ছি, আর কখনো আসব নাকি? কিন্তু রাতে আমি তার কথা ভাবছিলাম, তাকে মনে করছিলাম। মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? তিনি বললেন, আমি তোর বিয়ে দেব না, তুই আরামে বাড়িতে বসে থাক, তোর চাকরির দিকে মন দে। এত কষ্ট করে নিজেকে লাঞ্ছিত করে তোকে পড়ালেখালাম, এটা কি এই জন্য যে অন্য কেউ তোকে নিয়ে যাক? আর পুরুষদের কি ভরসা, এরা কারো উপর দয়া করে না। আমি মাকে বললাম, পৃথিবীর সব পুরুষ কি একরকম হয়? তোমার বাবাও কি এমন ছিলেন? তুমি কি তোমার বাবা আর ভাইকেও বল যে তারা বিশ্বাসঘাতক আর একেবারেই ভালো নয়? তিনি বললেন, হ্যাঁ, সব পুরুষ একরকম নয়, কিন্তু সবার ভাগ্য ভালো হয় না। বলা হয় মেয়েদের ভাগ্য তাদের মায়ের উপর নির্ভর। তোর মা তো দুর্ভাগা ছিলা, তুইও তেমনি। তাই এই ব্যাপারে ভাবা বন্ধ কর আর মুখ বন্ধ কর। তোর বিয়ে কখনো হবে না। আমি আমার জীবনে তোর বিয়ে দেব না। যদি তোর বিয়ে করার এত শখ, তাহলে দোয়া কর তোর মা মরে যাক। আমি মাকে বললাম, এটা কি কথা বলছো? আমি কেন এটা চাইব? যখনই আমি মায়ের সঙ্গে এমন কথা বলতাম, তিনি আমাকে এমনই উত্তর দিতেন। আমি ভাবছিলাম, আমার মা তো আমার বিয়ে দেবেন না, কিন্তু আমি এটাও চাই না যে আমার মা মরে যাক। তাহলে আমি কি মায়ের মৃত্যুর পর বিয়ে করব? দুদিন ধরে সুমিত আসেনি, আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। জানি না কেন তার সব কথা আমার মনে পড়ছিল। তিনি যেমনই হন, অন্তত নিজের কথার তো পাকা ছিলেন। তিনি আমাকে ভালোবাসতেন। আমি ভাবতে লাগলাম, কেউ কি আমাকে কখনো ভালোবাসবে? কোন ধনী মানুষ যার ভালো চাকরি আছে, বড় বাড়ি আছে, সে কি আমাকে ভালোবাসবে? হয়তো এই ভিখারির মাধ্যমেই আমার ভালোবাসা পাওয়ার কথা। আমার তো ভালোবাসাই চায়। যারা ভালোবাসা পায় তারা খুব ভাগ্যবান। আর যখন ভালোবাসা পাওয়া যায়, তখন সবকিছু ঠিক হয়ে যায়। আমার যত বান্ধবীর বিয়ে হয়েছে, তারা শুধু টাকা পয়সাই দেখেছে, কিন্তু তাদের মধ্যে কেউই খুব বেশি খুশি ছিল না। কেউ বলতো আমাকে সময় দেয় না, কেউ বলতো আমার অনুভূতি বোঝে না, কেউ বলতো তার অন্য কারো সঙ্গে সম্পর্ক চলছে। সুমিতের মতো ভালোবাসার মানুষ কি আমি আর কখনো পাব? এখানে তো আর কোনো বিকল্প দেখছি না। দুদিন পর আমি সুমিতকে দূর থেকে দেখলাম। তিনি আমার বাড়িতে আসছিলেন না, রাস্তায় কোথাও নিজের কাজে ব্যস্ত ছিলেন। আমি বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেলাম আর তাকে থামালাম। তিনি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন যেন আমাকে চেনেনি। নাম মনে হচ্ছিল আমি ভিখারি আর ভালোবাসার ভিক্ষে চাইতে দাঁড়িয়ে আছি। তিনি আমাকে বলছিলেন, যাও, এখান থেকে চলে যাও, আমার কাছে কিছু নেই। আমি তাকে বললাম, তুমি এমন করছো কেন?
তিনি বললেন, তোমার আমার থেকে দূরে থাকা উচিত, তুমি একজন পড়াশোনা করা মেয়ে, তোমার আমার সঙ্গে কোনো সম্পর্ক বা প্রয়োজন হতে পারে না। আমি বললাম, তুমি তো রেগে গেছো, আমাকে কি একটু ভাবার সময়ও দিতে পারতে না? তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি। আমি তোমার সঙ্গে বিয়ে করব, কিন্তু তোমাকে আমার সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি সবসময় আমাকে সাহায্য করবে, আমাকে খুব খুশি রাখবে, সবসময় আমাকেই ভালোবাসবে, কখনো বদলাবে না। তিনি বললেন, আমি কখনো বদলাব না, আমি তোমাকে এভাবেই ভালোবাসব, তুমি আমার খুব ভালো লাগো। আমি মায়ের থেকে লুকিয়ে এই ভিখারির সঙ্গে বিয়ে করে ফেললাম। এখন তিনি আমার স্বামী ছিলেন, তিনি প্রতিদিন আমাদের বাড়িতে ভিক্ষা করতে আসতেন। আমি চুপি চুপি খাবার আর যা কিছু নিজের জন্য রাখতাম তাকে দিয়ে দিতাম, কখনো তাকে জামা কাপড় দিতাম, কখনো অন্য কিছু, আমি তাকে একটু আধটু টাকাও দিতাম। আমি বলেছিলাম, আমি টাকা রোজগার করি, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে আর কোনো ব্যবসা শুরু করব। আমরা নিজেদের বাড়ি বানাব, সবকিছু করব, কিন্তু আমরা একে অপরের জন্য তৃষ্ণার্ত থাকতাম, কারণ আমরা একে অপরের কাছে বসে কথা বলতে পারতাম না, এক বাড়িতে থাকতে পারতাম না। তিনি তো আমার স্বামী, এভাবে দূর থেকে একে অপরকে দেখা আর একসঙ্গে থাকা অদ্ভুত লাগত। বিশেষ করে যখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে মনের অনুভূতি বদলে যায়। আমার সঙ্গেও তাই হচ্ছিল, তার সঙ্গেও হচ্ছিল। একদিন এমন কিছু ঘটল যে আমি হতবাক হয়ে গেলাম। একদিন সুমন বাড়িতে এলেন আর তার ঝোলা থেকে আমাকে কিছু বের করে দিলেন। সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেটা ছিল 1000 টাকা। আমি তাকে বললাম, এই টাকা তুমি কোথা থেকে আনলে? তিনি বললেন, তোমাকে আমাকে টাকা দিতে হবে না, বরং আমি তোমাকে টাকা দেব। এখন জিজ্ঞেস করো না এগুলো কোথা থেকে এনেছি, কিন্তু আমি প্রতিদিন এভাবে টাকা নিয়ে আসো। তুমি এই টাকা সামলে রাখো আর তোমার যৌতুক তৈরি করো, কারণ এই যৌতুক আমাদেরই কাজে আসবে। তুমি যা কিছু তৈরি করতে চাও তৈরি করো, ফ্রিজ, টিভি, বিছানা, ফার্নিচার সবকিছু আগে থেকে তৈরি করে রাখো। আর যদি টাকা বেঁচে যায় তাহলে নিজের কাছে নিরাপদে রাখো। আমি তাকে বললাম, তুমি কোনো অন্যায় কাজ করছো না তো? তিনি বললেন, আমি ভিখারি, এর থেকে খারাপ আর কি কাজ হবে? চিন্তা করো না, কোনো অন্যায় কাজ করছি না। তিনি আমার জন্য প্রতিদিন অনেক টাকা নিয়ে আসতেন আর আমাকে খুব ভালোবাসতেন। একদিন মা তাকে দেখে ফেললেন আর বললেন, তোমার আর কোনো কাজ নেই, প্রতিদিন এই বাড়িতে ভিক্ষা করতে চলে আসো, কি মনে করো আমরা খুব বড়লোক, আমাদের নিজেদেরই কিছু নেই, যাও মাফ চাও? সেই সময় আমার মামি আমাদের বাড়িতে ছিলেন। আমি তাদের সামনে কিছু বলতে পারছিলাম না। সুমন ও চুপচাপ সেখান থেকে চলে গেলেন, কিন্তু আমার খুব খারাপ লাগছিল। আমি তাদের কি করে বলি যে যাকে তারা ভিখারি ভাবছে তিনি আমার স্বামী, এই বাড়ির জামাই? সুমন চলে যাওয়ার পর আমার মামি এমন একটা কথা বললেন যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মামি বললেন, তোমার মেয়ে বড় হচ্ছে, এত বয়স হয়ে গেছে, এখনো তার জন্য কোনো সম্পর্ক আসেনি, মনে হয় আমাকে কিছু করতে হবে। মা বললেন, তুমি কি করবে বলতো, তোমার মনে কি চলছে? দুই বোন হাসি মুখে কথা বলছিলেন, তখন মামি বলে দিলেন, ওর বিয়ে আমার বড় দেবরের সঙ্গে দিয়ে দাও। মায়ের হাত থেকে তরকারির ছুরি পড়ে গেল। মা বললেন, তোমার লজ্জা হয় না? নিজের জোয়ান ভাগ্নির জন্য নিজের ছেলের সম্পর্ক পাঠাচ্ছ, সেই ছেলে যে নিজের প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে আর এখনো তার সন্তানদের খরচ দিচ্ছে। মামি বললেন, তাতে কি হয়েছে? তোমার মেয়ের মধ্যে এমন কি বিশেষত্ব আছে? চেহারা সুরত তো তেমন ভালো নেই, শুধু একটা বিএ ডিগ্রি আছে, তাতে কি হবে? মাসে 1,5 থেকে 2,000 টাকা রোজগার করে আমি এত ভালো সম্পর্ক বলছি, আর ওর স্ত্রী তো বেয়াদব ছিল, তাই তালাক না দিয়ে আর কি করত? কিন্তু এত আমার বাড়ির মেয়ে এক বাড়ি থেকে বেরিয়ে আরেক বাড়িতে চলে যাবে, শ্বশুরবাড়ির কোনো সমস্যা হবে না? ও তো আমারই বাড়ি, আমার পা তো এই বাড়িতে আগে থেকেই পড়ে আছে। আমার দেবরানী হলে আমি ওর খুব খেয়াল রাখব। মা হঠাৎ খুব অবাক হয়ে গেলেন আর রেগেও গেলেন, কিন্তু মামি এমন একটা কথা বললেন যে মা ভাবনায় পড়ে গেলেন। মামি বললেন, এই বাড়ি ছেড়ে দাও, তুমি ভাড়ার বাড়িতে আছে, দুজনের জন্য ভাড়া দিচ্ছে, তুমি আমার সঙ্গে চলে আয়। আমার স্বামীও তো এই পৃথিবীতে নেই, আমরা দুই বোন একসঙ্গে থাকবো, গল্প করব। কি সমস্যা? তাহলে তোমার মেয়ের থেকেও দূরে থাকতে হবে না, তোমার চোখের সামনেই থাকবে। আমার বাড়ির ছাদে একটা ঘর খালি আছে, তোমার থাকার ব্যবস্থা করে দেব। আর যৌতুকের কি দরকার? এই বাড়ির যা কিছু জিনিস আছে সব নিয়ে চলে আয়। মামি যেন কোনো জাদুকরি ছিলেন, তিনি মায়ের দুঃখের জায়গায় হাত দিয়েছিলেন। মাকে একা থাকতে হবে না, যৌতুকও তৈরি করতে হবে না, আর বিয়েও সহজে হয়ে যাবে। মা ভাবনায় পড়ে গেলেন আর মুচকি হাসলেন। মামি বুঝে গেলেন তার তীর ঠিক নিশানায় লেগেছে, তার নিশানা কখনো মিস হয় না। তিনি তার নাকারা আর বদমেজাজি দেবরের জন্য আমার সম্পর্ক চাইছিলেন।
আর এটা হতে চলেছিল, কিন্তু আমি লোকেদের কি বলব যে আমি তো আগেই বিয়ে করে ফেলেছি। আর বিয়ের ওপর বিয়ে হয় না। মামি বাড়ি থেকে চলে গেলেন আর আমি মাকে বললাম আমি বিয়ে করব না। মা বললেন আগে আগে তো বিয়ের জন্য হিচি করতিস, এখন যখন এত ভালো সম্পর্ক এসেছে, যেখানে সবকিছু আমাদের পছন্দ, তো যৌতুকও দিতে হবে না, তখন তুই বলছিস আমি বিয়ে করব না। আমি বললাম আমি একেবারেই বিয়ে করব না, তুমি আমাকে মেরে ফেললেও আমি বিয়ে করতে পারবো না। মা অবাক হয়ে আমার দিকে তাকালেন আর আমার কথাগুলোর উপর ভাবতে লাগলেন। বললেন তুই কেন বললিস আমি বিয়ে করতে পারবো না? পারবো না বলতে তোর কি মানে? আমি বললাম আমি হয়তো কিছু বলে ফেলেছি, আমি শুধু বিয়ে করব না, আমি সুমনকে এই কথা বলতে চাইছিলাম যা করার তাড়াতাড়ি করো, কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের বাড়িতে এসো, আমি মাকে মিথ্যে বলে দেব যে তিনি আসলে ভিখারি নন, যা কিছু করতে হয় আমি করব, কিন্তু তিনি আমার বাড়িতে এসে আমার সম্পর্ক চাইবেন। কিন্তু সুমন 7 দিন ধরে আমার বাড়িতে আসেননি, আমি খুব বেশি অস্থির হয়ে পড়েছিলাম, আমার বুঝতে অসুবিধা হচ্ছিল আমি কি করব, তিনি কি আমাকে ধোঁকা দিয়ে চলে গেলেন? কিন্তু এটা কেমন ধোঁকা যে তিনি তার টাকা আমার হাতে দিয়ে গেছেন? না, তিনি আমাকে ধোঁকা দেননি, তিনি আমাকে ধোঁকা দিতে পারেন না। নিশ্চয়ই তার সঙ্গে কিছু হয়েছে, নয়তো তিনি কোথাও আটকে গেছেন। আমার মনে খারাপ খারাপ ভাবনা আসছিল, কিছুই বুঝতে পারছিলাম না কি করব। একদিন আমি বাড়িতে একা ছিলাম, মা বাড়িতে ছিলেন না, সুমিত এলেন, তাকে দেখেই আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। বললাম 7 দিন ধরে আমার প্রাণ বেরিয়ে গেছে, তুমি কোথায় ছিলে? তিনি বললেন আমি একেবারে ঠিক আছি, শুধু একটা বিপদে পড়েছিলাম, পরে তোমাকে আরামে বলবো। সুমনকে দেখেই আমি তার হাত ধরে বাড়ির ভেতরে টেনে আনলাম, কারণ মা বাড়িতে ছিলেন না। আমি বললাম আমার তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, কিন্তু তিনি আমার জরুরি কথাটা একেবারেই বুঝছিলেন না, বললেন হ্যাঁ আমিও তোমাকে কিছু দেখাতে চাই। তিনি ঝোলায় হাত লুকালেন, নিশ্চয়ই তিনি সেখান থেকে টাকা বের করতে যাচ্ছিলেন, কিন্তু আমার আজ টাকার থেকেও জরুরি কথা ছিল। আমি বললাম আগে আমার কথা শোনো, আমার টাকা চাই না, এই টাকা তুমি নিজের কাছে রাখো। কিন্তু খুব খারাপ কিছু হয়ে গেছে, এখন আমাদের এইসব কথা সবাইকে বলতে হবে। কিন্তু তিনি আমার কথা শুনছিলেন না। তারপর তিনি এমন একটা জিনিস বের করলেন যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তাকে একটাই কথা বললাম, তুমি আমাকে তালাক দাও। তিনি ঝোলা থেকে একটা ছবি বের করেছিলেন আর বলেছিলেন এটা আমার বাবার, কারণ সেই ছবি আর কারো নয়, আমার নিজের বাবার ছিল। এর মানে তিনি আমার ভাই ছিলে, আর আমি তার সঙ্গে বিয়ে করে ফেলেছিলাম। আমার কাছ থেকে খুব বড় পাপ হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আমাদের গল্পটা তোমাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অবশ্যই টিপে দিও যাতে পরের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, ধন্যবাদ।